বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত। কিংস পার্টি গঠনের চেষ্টা চালাচ্ছে উপদেষ্টারা। মন্তব্য রিজভির ১-১১-এ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল বিএনপি, বললেন মির্জা আব্বাস। লন্ডনে বেগম খালেদা জিয়ার অবস্থার উন্নতি, জানালেন চিকিৎসক। আজই ফিরতে পারেন তারেক রহমানের বাসায়। এবং উত্তেজনার মধ্যে সীমান্তে বিএসএফ এর অবস অ্যালার্ট মহড়া, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা জোরদারের দাবি ভারতের। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইউনিভার্সিটি লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের প্রক্রিয়া সহজ করা হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। মেহরাব সুমনের রিপোর্ট। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র, তুরস্ক, চীন সহ একাধিক রাষ্ট্র ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বাংলাদেশে উপযোগী পরিবেশের কথা তুলে ধরে বিনিয়োগ করার আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশে পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে বিশ্বব্যাংকের সহায়তার কথা পুনর্ব্যক্ত করেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বেজেরদে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগ। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সাথে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কার্বন নিঃসরণ, সম্পদের কেন্দ্রীয়করণ, দারিদ্র্য এবং বেকারত্ব দূরীকরণের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উদ্যোগে চালু হওয়া বিশ্বব্যাপী 3-0 আন্দোলনের প্রশংসা করেছেন। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন। উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি করার পরিকল্পনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বনানীতে আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি। এদিকে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ১-১১-তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল বিএনপি। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীতে ফুলের শ্রদ্ধা জানায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। শ্রদ্ধা জানানোর পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টাদের কর্মকাণ্ডই প্রমাণ করে তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। আপনাদের আচরণ যদি নিরপেক্ষ না হয়, আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল উল্লেখ করে রিজভী বলেন, আগে সংস্কার পরে নির্বাচন, এজন্য শেখ হাসিনার প্রতিচ্ছবি। কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয়, আর কোন বিষয়ে কথা বলতে হবে, এটি কি আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবেন? আমাদের সকল আস্থা তো আপনাদের উপর দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কথা হলো গরিবসী কেন ডেডলাইন নেই? কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন, হাসিনার মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র? আমরা তো এই কথা শুনতে চাই না। পরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দিনটি উপলক্ষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কথা বলার সুযোগ পেয়ে কেউ কেউ বলছে বিএনপি 111 আনার পায়তারা করছে। এ ধরনের কথা বললে বাংলাদেশ গণতন্ত্রের মুখ দেখবে না। 2007 সালের 1-11
যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। বিএনপির প্রতিটি নেতা কর্মী, সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা পর্যন্ত এই ১/১১ অনুসরণ থেকে রেহাই পায় নাই। বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়া হচ্ছে জানিয়ে বিএনপি নেতা চক্রান্ত না করে দেশে শান্তি ফেরানোর আহ্বান জানান। ভারতের দোসর আওয়ামী লীগ তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আজ রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন কথা বলেন। তিনি বলেন, নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। শুক্রবার সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়ার ছুটি হতে পারে। তিনি পরবর্তীতে বাসা থেকে নিয়মিত চিকিৎসা নেবেন। ডক্টর জাহিদ আরও বলেন, গত 17 দিনে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে, 2-1টি রিপোর্ট এখনও আসেনি। খালেদা জিয়া শারীরিকভাবে আগের চেয়ে অনেকটা ভালো আছেন বলেও জানান তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন এবং দুই দেশের সীমান্তে উত্তেজনার মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে 10 দিনের অবস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 22 জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এই মহড়া শুরু হয়েছে বলে দাবি ভারত সরকারের। বিএসএফের তরফ থেকে দেওয়া এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের আসন্ন ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ ভারত 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে বিএসএফের সব ফিল্ড ফরমেশন অবস অ্যালার্ট মহড়া শুরু করেছে। দুনিয়ার শান্তি ও জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য ইসলামী আন্দোলন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। রাজধানীর মোহাম্মদপুরে একটি মিলন আয়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আব্দুল ওয়াজেদের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই উত্তরের জেলা দিনাজপুরে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। শুক্রবার সকাল 6টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জুবুথুবু অবস্থা এ জেলার জনগণের। গ্রাম কিংবা শহর সবখানেই বেড়েছে শীতের তীব্রতা। মোটা জামাকাপড় গায়ে জড়িয়ে ঘর থেকে বের হতে দেখা গেছে কর্মজীবী মানুষদের। কুয়াশা থাকায় ধীর গতিতে চলাচল করছে যানবাহন। দিনের বেলাতেও জ্বালাতে হচ্ছে হেডলাইট। আগামী 2-1 দিন এই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন। বিদায় আমাদের প্যাসেঞ্জার এবং আয়ের মধ্যে কমে গেছে, আমাদের ইনকাম রাস্তা খুব খারাপ চলতেছে। দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত 1:26 দিকে তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে সবকিছু। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। এটি মাটির 112 কিলোমিটার গভীরে সংঘটিত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল 5.1। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং থেকে 106 কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয়। এটির প্রভাবে মিয়ানমার, ভারতের কয়েকটি রাজ্য ও বাংলাদেশে শক্তিশালী কম্পন হয়। ভলকানো ডিসকভারি আরও জানিয়েছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্রথমে 2 থেকে 3 সেকেন্ড কাঁপুনি অনুভব করেন। ইসলামী আন্দোলনকে সিঁড়ি বানিয়ে অনেকেই ক্ষমতায় গিয়ে লুটপাট করেছে।
তাই আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন নিজেরাই সংসদে প্রতিনিধিত্ব করবে বলে জানিয়েছেন সংগঠনটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সেই লক্ষ্যে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি বলেন, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন বেশিরভাগ মানুষ চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক। যে বাংলাদেশের ভিতরে যে ইসলামের দলগুলো রয়েছে, সমমনা দল, আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটু বাক্স পাঠাতে পারি, এই চিন্তা, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে। রাজনৈতিক সহিংসতা বন্ধের বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। মায়ের কোল আর খালি হোক এটা আর দেখতে চায় না। এখন পরিবর্তন হতে হবে। আমরা কষ্ট করে টাকা উপার্জন করব, আর সেই টাকা ভ্যাট ট্যাক্সের মাধ্যমে সরকারি ফান্ড জমা হবে, আর তারা ক্ষমতার চেয়ারে বসে আমাদের কষ্ট অর্জিত সম্পদ, আমাদের কষ্ট অর্জিত টাকা তারা বিদেশে পাচার করবে, বেগম তারা তৈরি করবে। এটা বাংলাদেশের মানুষ এখন আর দেখতে চায় না। বিগত সরকারের সমালোচনা করে ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শেখ হাসিনা শিক্ষা গ্রহণ করেন এবং আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে প্রাইম মিনিস্টার সহ মন্ত্রিপরিষদ সহ 300 সাংসদ এমপি সহ আওয়ামী লীগের যত গুন্ডা পান্ডা পাতি নেতা ছিল সব বাকি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হস্তান্তর জটিলতায় প্রায় 2 বছর যাবৎ শরীয়তপুর সদর হাসপাতালের হিমঘরে পড়ে আছে 2 ভারতীয় নাগরিকের মরদেহ দুটির পেছনে প্রতিনিয়তই ফ্রিজ মর্চুয়ারি ভাড়া গুনছেন কারাগার কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ধরে লাশগুলো পড়ে থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ পড়েছেন বিপাকে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ভারতীয় হাইকমিশনে জানানো হলেও মেলেনি কোনো সমাধান। ফারুক আহমেদ মোল্লার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরুফ ইসলাম হিমু। অনুপ্রবেশের দায়ে গেল 2022 সালের 18 মে ভারতের নাগরিক বাবুল সিং ও 8 অক্টোবর সতেন্দ্র কুমারকে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে আটকের পর শরীয়তপুর জেলা কারাগারে পাঠায় পুলিশ। 2023 সালে 5 মাসের ব্যবধানে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এরপর থেকে মরদেহ দুটি হাসপাতালের হিমাগারে রয়েছে। হাসপাতালের নথি অনুযায়ী মরদেহ দুটির পেছনে সরকারের হিমাগারের ব্যয় এসেছে 24 লাখ টাকা, যার মধ্যে কারাগার কর্তৃপক্ষ পরিশোধ করেছে 9,70,000 টাকা। এছাড়াও মরদেহ দুটির 24 ঘন্টা নিরাপত্তা দিতে পাহারায় থাকছেন দুটি কারারক্ষী আর হাসপাতালের এক ডোম। এটা নেও না, কিছু করে না, আমরা এটা নিয়ে বিপদে আছি। 2 ভারতীয় নাগরিকের লাশের কারণে আমাদের এখানে লাশ হিমাগার করার আসন সংখ্যা কম থাকে। আমাদের শরীয়তপুর জেলা লাশও এখানে হিমাগার করা যাচ্ছে না। জেলা হাসপাতালের 4টি মরদেহ রাখার ফ্রিজের মধ্যে 2টি দখলে নিয়েছে ভারতীয় নাগরিকদের মরদেহ। দীর্ঘদিন ধরে মরদেহ দুটি পড়ে থাকায় অন্যান্য মরদেহ রাখতে অসুবিধা হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও অস্বস্তিতে রয়েছেন কারা কর্তৃপক্ষ। রাজনৈতিক কারণে হয়তো লাশগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না এই পর্যন্ত। এখন আমাদের একটা আবেদন হচ্ছে যে যদি দূতাবাসের মাধ্যমে এই লাশগুলোকে আমাদের কোনো যেসব মেডিকেল কলেজ আছে, ঢাকা মেডিকেল হোক বা অন্য কোনো মেডিকেল কলেজে, এখান থেকে যদি হস্তান্তর করে তাহলে আমাদের এই জটিলতা দূর হয়। আমরা এই বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারাও এটা মন্ত্রণালয় জানিয়েছেন, কিন্তু ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এটার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় হাই কমিশনের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই দুটো লাশ হস্তান্তরের বিষয়ে কী করণীয় সেটা আমরা যত দ্রুত সম্ভব আমরা নিষ্পত্তি করার চেষ্টা করব ইনশাল্লাহ।
অবৈধ অনুপ্রবেশের দায়ে গত 2 বছরে শরীয়তপুরে আটকা রয়েছে 22 ভারতীয় নাগরিক। এদের মধ্যে 2 জন মারা গেলেও বর্তমানে জেলা কারাগারে বন্দী রয়েছেন 4 নারী সহ 20 জন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বছরের অন্যান্য সময় দাম চড়া থাকলেও এখন বেশ কম দামে পাওয়া যাচ্ছে সবজি। 30 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। এতে খুশি ক্রেতারা। দাম কমায় বিক্রিও বেড়েছে ভালো বলে জানালেন বিক্রেতারা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে 30 টাকায়, সিম বিচি সহ কেজি 40 টাকা আর সাধারণ সিম 30 টাকা। মিষ্টি কুমড়া প্রতি কেজি 40 টাকা, লম্বাকৃতির বেগুন 40 টাকা, গোল বেগুন 50 টাকা, শালগম 30 টাকা। এছাড়া ফুলকপি, বাঁধাকপি প্রতি পিস 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। তবে রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট রয়েছে। মাছ মুরগির দামও রয়েছে আগের মতোই। অগ্রহণ মাসে নতুন চাল আসে, আবার সামনে বৈশাখ মাসে আসবে, আবার শুনতেছিলাম যে ইন্ডিয়া থেকে চাল ঢুকবে। তো সব কিছু মিলে আমরা সবাই ভাবছিলাম যে চাল আসলে আমাদের জন্য একটু ভালো হবে, দাম কম হলে আমরা বিক্রি করতে পারবো কম দামে। তো এটা আপনার ওরকম আর হয় নাই। আদাটা হালকা একটু বাড়তি, মসুর ডাল টাল মনে করেন চিনি সবই ঠিক আছে, শুধু তবে তেল এখনো অ্যাভেলেবেল পাইতেছি না। না, এটা তো আমাদের জন্য অনেক কষ্টের বিষয়, যেভাবে জিনিসের দাম সব কিছুর দামই যেভাবে বাড়তেছে। তো আসলে আমাদের তো ক্রয় সাধ্যের বাইরে আমরা চলে গেছি, তো আমরা তো আমাদের জন্য খুবই কষ্টের বিষয়। তো এখন যদি উপর মহল এই বিষয়টা একটু নজরদারি করে তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। তো সবজির দাম কম, চাউল আর তৈলের দাম কম। কুর্মিটোলা গলফ কোর্স শুরু হয়েছে 10ম শাহ সিমেন্ট AKS কাপ গলফ টুর্নামেন্ট। 3 দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশি বিদেশি প্রায় 650 জন গলফার অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহনুল আলম, আবুল খায়ের গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ চৌধুরী সহ অন্যান্যরা। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত। কিংস পার্টি গঠনের চেষ্টা চালাচ্ছে উপদেষ্টারা, মন্তব্য রিজভির। 1-11 এর সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল বিএনপি, বললেন মির্জা আব্বাস। লন্ডনে বেগম খালেদা জিয়ার অবস্থার উন্নতি, জানালেন চিকিৎসক। আজই ফিরতে পারেন তারেক রহমানের বাসায়। এবং উত্তেজনার মধ্যেই সীমান্তে বিএসএফের অফস অ্যালার্ট মহড়া। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা জোরদারের দাবি ভারতের। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।